হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আর একটা ক্লাসে। দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পরশর টেস্ট পেপার 2025 পরিমিতি এবং রাশিবিজ্ঞানের অঙ্ক আমি করাচ্ছি এখন। ঠিক আছে, আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। আমরা পড়া প্রশ্ন যেগুলো 5 দাগ থেকে 13 দাগ অবধি সব প্রশ্নগুলো পরশর টেস্ট পেপার থেকে শেষ করে দিয়েছি। আমাদের শুধু যেগুলো বাকি আছে পরিমিতি এবং রাশিবিজ্ঞানের অঙ্কগুলো, তো সেই অঙ্কগুলো তোমাদের করাবো। তো পেজ নাম্বার তোমরা চলে যাবা 398 পেজ এবং 401 পেজ। ঠিক আছে, এই 2 পেজের অঙ্ক করাবো। তোমাদের যে পেজ নাম্বার বের করতে হবে বই থেকে 398 পাতা বের করতে হবে। এই যে স্কুলটা আছে এই স্কুলে অঙ্কগুলো করাবো, 14 দাগের আর 15 দাগের অঙ্কগুলো। আবার পরের স্কুলটা দেখবা 401 পেজ আছে, এই 401 পেজের 14 দাগের এবং 15 দাগের অঙ্কগুলো করাবো। তোমাদের যে পরশর টেস্ট পেপার আছে এই বই থেকে আমি কথা বলছি, এই বইয়ের অঙ্কগুলো আমি করাবো। তো চলো আমার সঙ্গে অঙ্কগুলো খুলো এবং একসঙ্গে আমরা অঙ্কগুলো করব। তো দেখে নেবো আজকের অঙ্কগুলো কী আছে আমাদের। তো দেখো 14 একের অঙ্কটা নিয়েছি। তা তোমরা 398 পেজে দেখবা যে 14 একের পরিমিতির অঙ্কগুলো করাবো। তো ক্লাস শুরু করার আগে যেটা আমি বলবো তোমাদের, তো তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিচ্ছি 14 একের অঙ্কটা। এখানে অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ বলে দিয়েছে। তা যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তো চোঙটির উচ্চতা কত? চোঙের উচ্চতা বের করতে বলেছে। তো এখানে আমাদের শর্ত বলেছে চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তার মানে ব্যাসার্ধকে আগে ধরে নিব। তা ধরি লিখব, ধরি চোঙের ব্যাসার্ধ। আমরা চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, আর এখানে এককটা আমাদের কী হবে? সেমি হবে। তাহলে আমরা ধরে নেব, আর সেমি হবে না, ডেসিমি বলেছে দেখো এককটা, তাহলে লিখবো আমরা ডেসিমি, 8 ডেসিমি। ঠিক আছে, তা চোঙের ব্যাসার্ধ আমরা 8 ডেসিমি ধরে নিলাম। এবার এখানে দেখো ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে উচ্চতা, তাহলে অতএব বলবো চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা কোথায় যাবে আমাদের? দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে আমরা চোঙের উচ্চতা 2 ডেসিমি পেয়ে যাব। তাহলে এবার এখান থেকে আমরা চোঙের আয়তন পেয়ে যাব। চোঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে যে পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে আর স্কোয়ার এইচ, উচ্চতা যেখানে এইচটা সেটা হচ্ছে আমাদের 2r। ওকে, পাই আর স্কোয়ার এইচ বলতে উচ্চতা, যেটা আমরা 2r বসিয়ে দিয়েছি। তাহলে এখন এককটা তোমরা লিখবা ঘন ডেসিমি। ঠিক আছে, ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এখানে যদি সরল করো তাহলে এখানে সরল করে কত পেয়ে যাবা? এখানে পেয়ে যাবা পাই আর কিউব, এখানে 2টা আমরা সামনে নিয়ে চলে আসছে, 2 পাই আর কিউব ঘন ডেসিমি। তাহলে এই ক্ষেত্রে আমরা চোঙের আয়তনটা এইভাবে পেলাম। আবার বলেছে চোঙের উচ্চতা যখন হবে 6 গুণ, তাই না? উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হবে, তাহলে ব্যাসার্ধের 6 গুণ, তাহলে এখন উচ্চতা কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো উচ্চতা আমরা যদি বলি যে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে উচ্চতা হবে কোথায় যাবে? এখন ব্যাসার্ধের 6 গুণ মানে 6r, এত ডেসিমি। উচ্চতা এখন এত ডেসিমি হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা চোঙের আয়তন বের করবো। এখন চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচটা এখন আমাদের হয়ে গেছে 6r, এত ঘন ডেসিমি। তাহলে এখান থেকে দেখো তোমরা পেয়ে যাবা 6r কিউব। পাইটা আমরা দিইনি, এখানে আমরা পাইটা লিখব। তাহলে 6 পাই আর কিউব ঘন ডেসিমি। ওকে, তা এই ক্ষেত্রে দেখো যখন আমাদের ব্যাসার্ধ 6 গুণ হয়ে যাবে তখন কিন্তু আয়তনটা আগের চেয়ে 539 ঘন ডেসিমি বেশি হয়ে যাবে, মানে আগের চেয়ে এটা বেশি আছে। তাহলে আমরা শর্তটা দেখো 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, এটাই আমাদের কত? এটাই হচ্ছে আমাদের 539, তাই না? মানে আগের চেয়ে বেশি, কত বেশি? এত বেশি বলেছে, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা আমাদের হবে 539। তাই শর্তটা তৈরি করে নিয়েছি। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? প্রথমে আর এর মান বের হবে, আর পেয়ে গেলে আমরা উচ্চতা পেয়ে যাবো, যে উচ্চতার আমরা ব্যাসার্ধের দ্বিগুণ পেয়েছিলাম সে তখন আমরা পেয়ে যাবো, মানে আর যত পাবো তার দ্বিগুণ করে আমরা উচ্চতা পাবো। তো চলো আর এর মানটা আমরা সরল করে বের করি। তো এখানে দেখো বিয়োগ হবে, দুটো তো একই মান আছে, পাই আর কিউব। 6টা থেকে 2টা বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 4টা পাই আর কিউব।
আর এখানে 539। এখানে দেখো 4 ইন্টু পায়ের মান 22/7 আর কিউব 539, তাহলে আর কিউবটা বসিয়ে দিলাম 539 গুণিত, এবার দেখো 4টাকে আমি যে ওইদিকে নিয়ে যাই তাহলে এটা 1/4 হবে, আর 22/7কে যদি তুমি ওইদিকে নিয়ে যাও তাহলে উল্টে যাবে মানটা, 7/22 হবে। ঠিক আছে, এবার এখান থেকে সলভ করো, কাটাকাটি করে আমরা দেখো আমরা আর এর মানটা বের করার চেষ্টা করবো। আগে আর কিউব বের হবে, তারপর আর এর মান বের হবে ঘনমূল করে। তো আমরা যদি কাটাকাটি করি দেখো 11তে কাটাকাটি করো, 11 4 44, ঠিক আছে, এখানে 44 নাও, তাহলে 44 এদিকে 6 আর 3 9, তাহলে দেখো আমাদের এটা 11তে কাটাকাটি করা যাচ্ছে, 11 4 44, এটা 99 হবে, 11 9 99, আর এখানে 11 দিয়ে 22। আচ্ছা, তাহলে এবার দেখো এবার আমরা কি পেলাম, বা এদিকে আমাদের আর কিউব, এখানে দেখো এখানে তোমরা 49কে 7 ইন্টু 7 করো, আর একটা 7 আমাদের ছিল, 4কে 2 ইন্টু 2 করো, আবার একটা 2 ছিল আমাদের, ব্যাস। এখানে দেখো এখান থেকে তুমি আর এর মানটা পেয়ে যাবা। আর এর মানটা কী করে পাবা, ঘনমূল যেটা তোমরা দেখো 3টা থেকে একটা, 3টা 7 আছে তো একটা 7 নিবা, আর 2টো 2 আছে তো একটা 2 নিবা, এইভাবে আর এর মানটা বের করা যাবে, ঘনমূল করে নিয়েছে। ওকে, কিউব ছাড়লাম, তো এখানে 3টার জন্য একটা নিয়েছি, 3টার জন্য একটা নিয়েছি, তা আর এর মান হয়ে গেল 7/2। তাহলে আর পেয়ে গেলে আমরা উচ্চতা পেয়ে যাবো, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল উচ্চতা। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেব, অতএব চোঙের উচ্চতা কত হবে, ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 7/2 ডেসিমিটার, যেটাকে ডেসিমি পড়ি আমরা, 2 দিয়ে কেটে দাও, তাহলে দেখো আমরা 7 ডেসিমি পেয়ে গেলাম। বাস, এটাই আমাদের অ্যান্সার। 14 প্রশ্ন দেখো, আমাদের এখানে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ ডেসিমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, আর এর মানটা বের করতে হবে, আর তির্যক উচ্চতা বলেই দিয়েছে। তাহলে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিব আর, তাই না? তো এখানে চলো আমরা ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নেব, আর এককটা আমরা এখানে নিতে পারবো, সেমি নিতে পারবো, ঠিক আছে, আর সেমি। ওকে, আর সেমি। তাহলে এখানে দেখো আমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিয়েছি, তির্যক উচ্চতা দেওয়াই আছে, তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের এখানে জানতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র তোমাদের একটা ছবি এঁকে দেখাই। শঙ্কুর ছবিটা দেখো এভাবে হবে, এই যে আমাদের শঙ্কুর ছবিটা, ঠিক আছে, এটা এইভাবে একটু এদিকে টাচ করবে। আচ্ছা, এখানে আমরা শঙ্কুর উচ্চতা, এটা শঙ্কুর কেন্দ্রবিন্দু, ভূমির কেন্দ্র, আর দেখো ভূমিটা শঙ্কুর কিন্তু বৃত্তাকার, আর এটা ভূমির ব্যাসার্ধ আমরা আর এখানে উচ্চতা, তাই না, এখানে তির্যক উচ্চতা যেখানে বলে দিয়েছে 7 বলে দিয়েছে, যেটা এল হয়। তা তোমাদের বলবো যে এই যে আমাদের দেখো শঙ্কুর এখানে জানতে হবে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফলটা, ঠিক আছে, আর ভূমির ক্ষেত্রফলের নিয়ে হয় আমাদের। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পার্শ্বতলটা আর ভূমির ক্ষেত্রফলটা। তার ক্ষেত্রফলে কি জানবে, শঙ্কুর পার্শ্বতল হচ্ছে পাই আর এল, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এল, এটা 7টা, আর প্লাস ভূমির ক্ষেত্রফল, ভূমিটা তো বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ আমরা আর ধরেছি। তাহলে এখান থেকে তোমরা যদি কমন নিয়ে নাও পাই আর, তাহলে কত পেয়ে যাবে, এটা এখানে এল প্লাস আর পেয়ে যাবে। তা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা, ঠিক আছে, এটা তোমাদেরকে জানতে হবে। তা আমরা এখানে লিখব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব লিখব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, এই যে সূত্রটা যেটা তোমাদের দিলাম, যে পাই আর, দেখো এল এর জায়গায় আমরা 7 বসে দেবো, 7 প্লাস আর বর্গ সেমি, এটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এই মানটা দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা আবার বলে দিয়েছে, কত বলেছে, পাই আর 7 প্লাস আর, সমগ্রতলের ক্ষেত্রফল এখানে প্রশ্নে বলে দিয়েছে 147.84, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা কী করব, আমরা এখান থেকে আর এর মানটা বের করে নেব। তো চলো আর এর মানটা বের করছি।
দেখো পাইকে আমরা যদি ওইদিকে নিয়ে যাই, পায়ের মান তো হচ্ছে 22/7, আর এখানে দেখো এটা আমরা 7r প্লাস এটা আমরা r² গুণ করে নিলাম, এদিকে 147। আচ্ছা আমরা দশমিকটা যদি উঠিয়ে নাও তাহলে এখানে 0.1 আর দুটো শূন্য হয়ে যাবে, তাহলে এখানে আমরা 7r প্লাস r² রেখে দিলাম, আর এদিকে আছে 147, 84 আর নিচে 100 আর 22/7, 7/22 এভাবে ভেঙে নিলাম। এখানে একটু আমরা কাটাকাটি করব, তো আমরা 11 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 11 দিয়ে 22 আর একে 11 দিয়ে করো কাটাকাটি, 11কে 11, 3 গেল 37, তাহলে 37 আমরা 11 3 33, 4 গেল 48, 11 4 44, আবার 4 বাঁচলো 44, 11 4 44। এবার 2 দিয়ে কাটাকাটি করো, 2 6 12 আর এটা হবে আমাদের 14, 2 7 14 আর 2 দিয়ে 4। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো আমরা এবার যদি কী দিয়ে করবো, এবার আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, তো 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 25, আর এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে 4 1 4, 2 আসবে 27, 4 6 24, তাহলে এখানে কত আসবে 3 32, 4 8 32। ওকে, তা দেখো তো এখানে আমাদের সরলটা কত দাঁড়ালো, আমাদের উপরে দাঁড়ালো দেখো এখানে হচ্ছে 7 দিয়ে 168কে গুণ করতে হবে, তাহলে 7 8 56, 56 6 আর 7 8 56 6, আর এদিকে হয়ে যাবে দেখো 7 6 42, 42 ওইদিকে 5, 42 আর 5 যোগ করবা পেয়ে যাবে তোমরা কত 47 7, হাতে থাকলো 4, 7 1 7, 7 4 11, দেখো 1176 পেয়ে গেল, আর নিচে আমাদের শুধু 25 আছে। ঠিক আছে, এটা দাঁড়ালেই হবে। এবার আমরা কি করব, বর্গগুণ করব। যদি আমরা বর্গগুণ করে দিই তাহলে দেখো তো কত দাঁড়াবে আমাদের, তাহলে 25 দিয়ে গুণ হবে একে, তাহলে 25 7 175, তাহলে 175 আর প্লাস 25 r², আর এদিকে আমাদের কত 1176। এখন আমরা কী করব, আমরা বাঁদিকে সবাইকে নিয়ে আসবো। আচ্ছা 25 r² আগে লিখলাম প্লাস 175 আর মাইনাস 1176 ইজিক্যাল টু 0। ব্যাস, এবার এখানে আমাদের ফ্যাক্টরটা করতে হবে 25 r² প্লাস, এবার এখানে দেখো ফ্যাক্টরটা কত ভাঙবে, ফ্যাক্টরটা একটু বড় আছে, তোমাদের মনে রেখে দিবা যে এই যে দেখো এটা আমাদের কী করতে হবে, তোমাদের নিয়ম অনুযায়ী এই যে 1176 আর 25 গুণ করতে হবে, তাকে লসাগু করে ভাঙাতে হবে, ভেঙে আমরা দেখব কত গুণ করলে বা কত যোগ বিয়োগ করলে আমাদের 175 আসবে। তাহলে এটা তোমরা মনে রেখে দেবা 280 মাইনাস 105। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। দেখো এটা যদি বিয়োগ করো তোমরা 175 পাবা, আর এটা গুণ করলে পরে, তাই না, এই দুটো গুণ করে যা হবে এই দুটো গুণ করে তাই হবে। তো এটা তোমাদের একটু বড় ফ্যাক্টর আছে, এটা মনে রেখে দেবা। ফ্যাক্টরটা ভাঙবে 280 মাইনাস 105 আর এখানে মাইনাস 1176 সমান 0। এবার আমরা এখানে আর এর মানটা বের করবো। তাহলে দেখো এখানে 25 r² প্লাস 280 r মাইনাস 105 আর মাইনাস 1176 0। ওকে, তো এখান থেকে আমরা কমন নিব, এখান থেকে কমন নিবা 5 কমন নিবা, 5r কমন, তাহলে এখানে আমাদের 5r থেকে যাবে, 5 দিয়ে ভাগ করো, 5 5 25 আসলে আমাদের 3 5 6 30। ঠিক আছে, 56 মাইনাস এখান থেকে 21 কমন নিয়ে নাও, তাহলে 21 কমন নিলে এটা 5r পেয়ে যাবা, মাইনাস মাইনাসে প্লাস, আর 21 দিয়ে যে ভাগ করে এটা পেয়ে যাবা 56। ওকে, এবার দেখো আমরা তোমাদের এখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে নিয়ে আসি, বাহ, তো আমাদের ফ্যাক্টরটা কমনটা চলে আসবে। দেখো 5r প্লাস 56 আর আমাদের পরে থাকবে 5r মাইনাস 21 ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু আমাদের 0। এবার এখানে কি করব, যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক হয়, তাই না, তাহলে আমরা এই মানটা নিব, এটাকে ছেড়ে দেব, তাহলে লিখব যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক, তাই না, ব্যাসার্ধ কী হবে, ধনাত্মক মান হয়, তাহলে অতএব তোমরা 5r মাইনাস 21 ইজিক্যাল টু 0 নিয়ে নেবা। তাহলে এখান থেকে আর এর মানটা বের করে নাও, এখান থেকে আর এর মানটা কত হবে, 5r সমান 21, তাহলে আর এর মানটা পেয়ে যাবা 21/5। তাহলে এখান থেকে ভাগ করবা, 5 4 20 আর 5 দিয়ে 10 হয়ে যাবে।
তাহলে 4.2 পাবা ভাগ করে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ব্যাসার্ধ। তো আমাদের ব্যাসার্ধই চেয়েছিল, দেখো আমরা ব্যাসার্ধের মান কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো আমরা লিখে দেবো অতএব দিয়ে। অতএব দিয়ে কী লিখব? অতএব এখানে আমাদের কি ছিল? শঙ্কুর। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান কত পেলাম? 4.2। এককটা আমাদের কী ছিল? সেমি ছিল, তারপরে লিখবো সেমি, 4.2 সেমি। বাস, আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার 14-3 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ সেমি এবং ঘনফল দেওয়া আছে 144 ঘন সেমি। যদি এর একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি হয় তাহলে চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করো। চৌপল বলতে আয়তঘন এখানে, তো মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের বের করতে বলেছে, তো আমাদের প্রথমে ধরে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো আমরা ধরে নিব। ধরি চৌপলের দৈর্ঘ্যকে আমরা এ নিয়ে নিলাম, প্রস্থকে আমরা নিয়ে নিলাম বি। এটা সব এককে আছে, আমি এ বি সি দিয়ে দেখাচ্ছি। উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এককগুলো আমাদের দেওয়া আছে যেহেতু আমরা সেমি নিতে পারবো, এ সেমি। আর এখানে উচ্চতা আমাদের কত হবে? আমাদের সি, আমরা সি ধরে নিলাম, সি সেমি সব হবে, ঠিক আছে। এ সেমি, এখানে যদি আমরা সেমি বলে দিই ছোটো করে, তাহলে এ সেমি। এখানে যদি আমরা সেমি বলি তাহলে বি সেমি। এটা সব সেমিতে নিয়ে নিলাম, এ সেমি, বি সেমি, সি সেমি। আচ্ছা, তাহলে চৌপলটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিলাম। এখানে দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল যখন দেওয়া আছে, তো কর্ণের দৈর্ঘ্যর সূত্র আমাদের জানতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আমাদের, দেখো আমরা লিখব চৌপলের কর্ণের দৈর্ঘ্য। এখানে যদি বলি অতএব চৌপলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা জানতে হবে তোমাদের, √a² প্লাস b² প্লাস c², ঠিক আছে। মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দেখো এর মানটা আমাদের কত বলেছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13। তাহলে এখান থেকে তোমরা কী করবা? এখান থেকে এর মানটা বের করে নাও, বর্গ করে নাও। তাহলে এখানে a² প্লাস b² প্লাস c², আর 13 বর্গ করলে 169 পাস। এটা আমাদের এটা, তাহলে এর মানটা আমাদের কাজে লাগবে, যেটা আমরা রেখে দিলাম। আবার এখানে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র চৌপল। এবার দেখো আমরা চৌপলের যদি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বলি, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ বি হবে প্লাস বিসি হবে প্লাস সিও হবে, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস এখানে হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এভাবে এটা হচ্ছে আমাদের কি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এগুলো এককটা আমাদের বর্গ সেমি। এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে কত? আমরা যদি গুণ করে দিই 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? এই যে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত বলেছে? 192। ওকে, আচ্ছা এবার আমরা দেখো, এখন আমরা কি করব? আমরা লিখছি এখন আমরা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটাকে আমরা ভাঙাবো। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে, তোমাদের এই সূত্রটা জানতে হবে। a² প্লাস b² প্লাস c², ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের লক্ষ্য করো, এর মানটা আমরা বের করে রেখেছি আর এর মানটা বের করে রেখেছি। আমরা এখানে যদি বলি 1 আর এখানে যদি বলি 2, তাহলে মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এর মানটা আমরা কত পেয়েছি? 169 প্লাস, আর এই যে মানটা 2 নঙে আছে 192। এখানে পাশে বলে দাও 1 ও 2 থেকে, এখান থেকে মানটা পুট করে দিলাম। এদের যোগ করে বাবা দেখো 11, 9 2 11, আর এদিকে 9 আর 15, 1 16, আর এদিকে 1 1 2 3, 361, ঠিক আছে। তাহলে 361 পেলাম। তাহলে এর আমরা বর্গমূল করব, তাহলে বর্গমূল করে দেখব আমাদের কত আসছে। তাহলে দেখো, তাহলে a প্লাস বি প্লাস সি
যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই তাহলে এরপর রুট ওভার চেপে যাবে 361। 361 বর্গমূল তোমরা করবা, দেখো এটা পেয়ে যাবে 361 কবার যাবে, আমি একবারে নিচ্ছি, এখানে আমরা 1 দিলাম, এখানে আমরা 2 নেমে যাবে, 61 নামিয়ে দাও, 1-এর ডবল 2 নিয়ে নেবা। বর্গমূল করার নিয়মটা দেখো, ডান দিকে জোড়া মারবা, দেখো 2 তো নেওয়া যাবে না, 3কে নিয়ে কাজ করবে, 2 নিলে পরে 2 দিয়ে গুণ 4 হয়ে যাবে, ঠিক আছে। 2 নিলে পরে 2 দিয়ে গুণ 4 বলে বড় বলে 1 দিয়ে নিয়েছি, তাহলে 1 1 1 যা নিবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, বিয়োগ করো, এখানে হবে 2, আর এখানে যেটা থাকবে তার ডবল বসাবা, 2 দিয়ে গুণ করে বসাবা, 1কে 2 দিয়ে গুণ করলে 2, এখানে একটু ফাঁকা রাখবা। এবার যখন 2 নামছে তাহলে এখানে 1 নিলেও তো আমাদের 2টা ছোট হয়ে যাবে, তার জন্য আমাদের এই যে জরাটা 61কে নামাতে হবে, ঠিক আছে। একটাকে সঙ্গে নামাতে পারবা না, একসঙ্গে দুটোকে নামাতে হবে, যেহেতু জরা দিয়েছি আমরা। এবার দেখো তোমরা 9 দিয়ে গুণ করবা, এখানে 9, তো 9 দিয়ে গুণ করলে কিন্তু 261 পেয়ে যাবা। তো আমাদের যেটা বর্গমূলের উত্তর দেখো 361 বর্গমূল কিন্তু 19 পেয়ে গেলাম। তাহলে আমরা কত পেলাম? 19। তাহলে এখান থেকে আমরা দিচ্ছি a + b + c, এর মানটা কত পেলাম? 19 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখব 19। আচ্ছা, আর আমাদের এখানে আরেকটা ছিল, ঘনফল দেওয়া ছিল, তাই না? তাহলে সমকোণ চৌবলের ঘনফল কি? মাত্রাগুলির গুণফল, মানে a গুণিত b গুণিত c, এটা হচ্ছে ঘনফল, মাত্রাগুলির গুণফলটাই হচ্ছে ঘনফল। তাহলে এর ঘনফল মানটা কত বলেছে? 144 বলে দিয়েছে। এখন দেখো এই দুজন থেকেই আমরা একে যদি আমরা বলি, দেখো এই যে a + b + c এর মানটা 19 আছে, আর a × b × c এর মানটা 144 আছে। এই দুটো মান থেকেই আমরা a b c এর মানটা আমরা বের করতে পারবো, একটু বুদ্ধি করে বের করতে হবে। প্রথমে কী করবো? দেখো 144-এর বর্গমূল করবো আমরা। তো চলো আমরা দেখাচ্ছি এখানে 144-এর বর্গমূল না, লসাগু, ঠিক আছে, সরি, 144-এর প্রথমে কী করবো? আমরা লসাগু করব। তো চলো দেখো আমরা লসাগুটা করছি। তা 2 × 7 = 14, 2 দিয়ে 4, 2 দিয়ে 2 × 3 = 6, 2 × 6 = 12, 2 দিয়ে এটা 18, 2 দিয়ে 18, 3 দিয়ে 3 × 3 = 9। এবার দেখো তো একে এমনভাবে ভাঙাবো যে 3টা সংখ্যা পাঠ করে নেব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তা 3টা পাঠ করার পর আমরা দেখব যেন যোগ করে 19 হয়, আর গুণ করে 144 তো হবেই, যোগ করে যেন 19 হয়। তা দেখো তো আমরা এখানে 3 × 3 = 9 নিয়ে নিলাম, এখানে আমরা 8 নিয়ে নিলাম, এটা 8, এটা হচ্ছে আমাদের 9, আর এটা 2 তো আছেই, ঠিক আছে, 2। তাহলে 9 আর 2 এদেরকে যে যোগ করা হয়, 9 8 যোগ করবা, 9 8 17, 17 2 19। তাহলে দেখো আমরা পেয়ে গেছি কিন্তু জিনিসটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। দেখো এই যে 19কে আমরা ভাঙাবো, 9 + 8 + 2, এদের যোগফলটা 19, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। একইভাবে একে তুমি 9 × 9, ভালো করে লিখি আমরা একটু, তাহলে 9 × 8 × 2, এদের গুণফলটা 144 হবে, কারণ এদের তো লসাগু। ব্যাস, এবার আমরা দেখো অতএব পেয়ে গেছি। তাহলে অতএব এখানে লিখে দাও চৌপলের দৈর্ঘ্য প্রস্থ চেয়েছিল, চৌপলের দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য লিখে দিচ্ছি, মাত্রা মানে দৈর্ঘ্য, চৌপলের দৈর্ঘ্য 9 সেমি, ওকে, প্রস্থ 8 সেমি, এবং উচ্চতা কত? 2 সেমি। ব্যাস, এই হলো আমাদের অ্যান্সারটা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু বের করে নিয়েছি, এভাবে অঙ্কটা করতে হবে। খুব ভালো অঙ্ক, ঠিক আছে, ভালো করে দেখো, তোমরা যদি মন দিয়ে দেখো অঙ্কগুলো সব বুঝতে পারবা। আর বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানাবা, আর কোন অঙ্কটা বুঝতে পারছো না সেই অঙ্কের নাম্বারটা কিন্তু মেনশন করে তোমরা জানাবা, ওকে। কারণ তোমরা যদি সেভাবে নাম্বারটা মেনশন করে জানো, আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো বুঝতে পারছো না, সেই অঙ্কগুলো আবার আমি বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করবো। এবার দেখো 15 অঙ্কগুলো, এগুলো যে রাশিবিজ্ঞানের অঙ্ক আছে। তাহলে 15-এর 1-টা নিয়েছি। তা আমাদের এখানে অঙ্কটা আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় বলে দিয়েছে 54, তবে কে এর মান বের করতে বলেছে। আমাদের দেখো তালিকাটা এভাবে আছে, আমাদের শ্রেণীসীমাগুলো এভাবে দেওয়া আছে, শ্রেণীসীমাগুলো আমরা একদম প্রশ্ন থেকে লিখে দিয়েছি, পরিসংখ্যাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এভাবে পরিসংখ্যা বিভাজন ছকটা তোমাদের একটু সাজাতে হবে। আমি এখানে লিখেছি, দেখো এখানে শ্রেণীসীমা, এখানে পরিসংখ্যা যেগুলো আছে দেওয়া, আর শ্রেণী মধ্যক আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তো শ্রেণী মধ্যক, চলো দেখো পরিসংখ্যাকে FI বলা হয়, আর শ্রেণী মধ্যক হচ্ছে XI। তাই শ্রেণী মধ্যক কী করে পাবা? শ্রেণী মধ্যক পাবা এই যে দেখো, এই দুটোকে যোগ করবা, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে এটার আমরা প্রথম শ্রেণী মধ্যক 10 পেয়ে গেলাম। তারপর এটা দেখো, এটা যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30। তা তোমরা লক্ষ্য করো কত করে বাড়ছে শ্রেণী মধ্যকগুলো, 20 করে বাড়ছে আমাদের, 10, তাই না। এই যেখানে 10 থেকে 30 মানে 20 বেড়েছে। তা আবার এখানে 20 বাড়াবা, তা 20 বাড়ালে কত হবে? তাহলে এখানে দেখো একইভাবে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে 60 আর 40, কত পাবা? এটা 60,
60 40 যোগ করলে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে দেখো এখানেও কিন্তু 20 বেড়েছে। তাহলে আবার 20 বাড়ালে কত হবে? 70 হবে। আবার 20 বাড়ালে কত হবে? 90 হবে। এইভাবে কিন্তু আমরা শ্রেণীর মধ্যেগুলো পেয়ে গেলাম। মানে দুটা পেয়ে গেলে তোমরা সবগুলো পেয়ে যাবা। প্রথমটা দেখো 20 বেড়েছে, তো 20 করে বাড়তে থাকবে সবগুলো। এবার আমরা দেখো এবার এফআই এক্সআই বের করবো। এফআই এক্সআই বুঝতেই পারছো, এটা এফআই এক্সআই, মানে এদেরকে গুণ করে এখানে হবে। তাহলে গুণ করো, 7 আর 10 গুণ করে তোমরা 70 পেয়ে যাবা। আর এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 33 0। এটা গুণ করলে 50কে, আর এখানে গুণ করলে কত হবে? 9 7 63 630। আর এটা গুণ করলে 9 দিয়ে 13কে গুণ করি, তাহলে 13 9 117, তাহলে 117 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গুণটা করে নিয়েছি। এবার দেখো এখানে সামেশান আমরা বের করব এফআই। ঠিক আছে, এদের যোগফলটাকে বলবো সামেশান এফআই। তাহলে এখানে দেখো আমরা কে পাবো, আর 13 9 11 সাথে যোগ করবা, এটা 40 পেয়ে যাবা। তাহলে সামেশান এফআই পেয়ে গেলাম। এখানে আমরা করব সামেশান এফআই এক্সআই। এখানে 50কে প্লাস, এবার এই সংখ্যাগুলো সব যোগ করবা 50কে বাদ দিয়ে, এদের যোগফলে তোমরা 2200 পেয়ে যাবা। ঠিক আছে, এবার আমরা লিখব যৌগিক গড়। যৌগিক গড়, যৌগিক গড়ের সূত্র তোমাদের যেটা জানতে হবে, সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। এদের মান জানা আছে। সামেশান এফআই এক্সআই মান হচ্ছে 50কে প্লাস 2200 বাই, আর সামেশান এফআইয়ের মানটা হচ্ছে কে প্লাস 40। এবার যৌগিক গড়টা বলে দিয়েছে 54। তাহলে আমরা দেখো তো, আমরা অতএব বলতে পারবো কত? 50কে প্লাস 2200, আমাদের 2200 আছে, বাই কে প্লাস 40 সমান 54। যৌগিক করে আবার 54 বলেছে। এখান থেকে সমাধান করে কে এর মানটা আমরা বের করে নেব। 50কে প্লাস 2200, আর এখানে দেখো 54কে প্লাস, আর এখানে 40 আর 54 গুণ করো, 4 দিয়ে গুণ করে নাও, 4 4 16, আর 4 পাচ্ছে 20, 20 আর ওদিকে 1 21 216, তাই না? মানে 2160। এবার এখানে দেখো এই যে 50কে থেকে 54কে আমাদের যদি বাদ দিই, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো তো 50কে মাইনাস 54কে, এদিকে 2160 মাইনাস 2200, এখানে তো বিয়োগ পেয়ে যাবা, বিয়োগ 4কে, আর এখানেও বিয়োগ পাবে, মানটা বড় আছে। তাহলে এখানে দেখো তো, এখানে তোমরা বিয়োগ করে কত পাবা? এটা থেকে এটা বিয়োগ হবে 0 4, তো এখানে 40 পাচ্ছ, মাইনাস মাইনাস কেটে দাও, 4 দিয়ে 40কে কাটালে 10, তাহলে কে এর মানটা তোমরা পেয়ে যাচ্ছ কত? 10। তাহলে কে এর মান বের করতে বলেছিল, আমরা অ্যান্সার পেয়ে গেছি। পণ্যের 2 নম্বরে দেখো আমাদের এখানে আছে নিচের পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করো। আচ্ছা, এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, আর ক্ষুদ্রতর সূচক অজাইব তৈরি করতে বলেছে। তাহলে আমরা দেখো এভাবে সাজাতে হবে, আমাদের যেটা শ্রেণী সীমানা বানাতে হবে, এখানে শ্রেণী সীমানা আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার দেখো শ্রেণী সীমাগুলো কী করে বানাবা। শ্রেণী সীমানা তোমাদের তৈরি হবে, যেরকম দেখো 50 থেকে 60 আছে প্রথমটা, তো 50 থেকে 60 মানে 60-এর কম, এভাবে তোমরা লিখবা। যেহেতু এখানে দেখো ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা আমরা তৈরি করব, তার জন্য করব 50 থেকে 60, তো লিখবো আমরা 60-এর কম, 60-এর কম। ঠিক আছে, তাহলে 60-এর কম কত পরিসংখ্যা আছে? 4 আছে, তাহলে এখানে আমরা 4 দিয়ে দিলাম। এই ঘরটা গেল। এবার দেখো পরেরটা আছে 60 থেকে 70, তাহলে 60 তো নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে লিখবা 70-এর কম, 70-এর কম। তাহলে 70-এর কম দেখো তো, এখানে কর্মযৌগিক, ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যার কত পাবো? এই যে দেখো তো, আগেরটা কত ছিল? 8 ছিল। এই যে আমাদের 4 আছে, তাহলে 4-এর সঙ্গে যোগ হবে 8, মনে রাখবো কিন্তু এই 4টার সঙ্গে যোগ হবে যেটা আমাদের ছিল, এই যে 70-এর কম কত ছিল? 8 পরিসংখ্যাটা, এটা যোগ করে নিবা। তাহলে 4 আর যোগ করে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। চলে গেলো এটা। পরের ঘরটা দেখো কী করে পাবা। এবার আমরা লিখবো এখানে, এই যে বলেছে দেখো 70 থেকে 80 বলেছে, তা আমরা লিখবো 80-এর কম, এরকম লিখবা। দেখো পেয়েছো 12, এখানে 12 দিয়ে দেবা। 12-র সঙ্গে তোমাদের যোগ করতে হবে, এর পরিসংখ্যাটা কত আছে? 12 আছে, তাহলে আবার 12 যোগ, তাহলে 12 12 যোগ করে 24, এটা হয়ে গেল। তারপরে চলে এসো এখানে, এখানে তোমাদের আসতে হবে কত আছে এখানে? 80 থেকে 90, তা তোমরা লিখবা 90-এর কম,
তাহলে এখানে দেখো 24 পেয়ে গেছো, তো 24টা আবার বসিয়ে দিবা। আর 90 এরকম দেখো পরিসংখ্যাটা আছে ছকে, এর পরিসংখ্যাটা আছে 6, তাহলে এখানে 6 দিয়ে দিলা, যোগ করে 30 পেয়ে গেলাম। এবার আছে 100 এর কম, আর একটা ঘর হবে, এখানে লিখব 100 এর কম। দেখো 30 পেয়েছ, 100 এর কম দেখে নাও কত আছে এর ঘরে, আমাদের 10 আছে, তাহলে 10 এটা যোগ করে নেবা, যোগ করে কত পেয়ে যাবা, 40 পেয়ে যাবা। এইভাবে আমাদের তৈরি হয়ে যাবে, তাই না, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যাগুলো তৈরি হবে। এবার আমরা কি করব, এই যে অজাইবটা অঙ্কন করতে বলেছে, ক্ষুদ্রতর সূচক অজাইব, তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের গ্রাফে যেতে হবে, ঠিক আছে। তো গ্রাফে তো এখানে দেখানো যাবে না, এখানে তো গ্রাফ নাই আমার, তো গ্রাফে তোমরা দেখাবা, আমি গ্রাফে তোমরা কীভাবে দেখাবা আমি এখানে বোর্ডেই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু কী করবা, গ্রাফে করবা। তো দেখো গ্রাফে যে নিয়মটা করবা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এভাবে যেতে হবে তোমাদের। এই যে আমি এদিকে একটা এভাবে সংখ্যারেখা তৈরি করলাম, তাহলে এই যে সংখ্যারেখাগুলো এভাবে দেখাবো, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। দেখো এখানে তোমরা কী করে যাবা, এই যে আমরা নিয়েছি দেখো 60, 70, 80, 90, 100, তাহলে আমাদের এখানে দেখাবা প্রথমে 60, ঠিক আছে, এখানে আমরা 60 দেখে দিলাম, তারপরে দেখিয়ে দেবা 70, তারপরে দেখিয়ে দেবা 80, ঠিক আছে, 60, 70, 80, তারপরে দেখিয়ে দেবা 90, তারপরে দেখিয়ে দেবা 100। তোমরা এখানে 5 একক করে যেতে পারো, 5 একক 5 একক 5 একক করে বাড়াতে পারো, তাই না। আচ্ছা, আর এইদিকে পরিসংখ্যাগুলো 4 থেকে কত আছে, 40 হাইস্ট, তা তোমরা 4 করে যেতে পারো, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 অবধি যাও, যতগুলো আছে গেলাম। তোমরা এই জিনিসটা কিন্তু গ্রাফে করবা, আমি শুধু বোর্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে তোমরা অজাইবটা তৈরি করবা, ক্ষুদ্রতর সূচক অজাইব। তাহলে এখানে দেখো আমাদের এখানে যে পাওয়া গেছে, দেখো এই যে 60, আর এখানে দেখো 60-এর কম কত আছে, 4, তাহলে 60টা যাবে 4-এর কাছে, একটা বিন্দু তৈরি হবে, ঠিক আছে, 4 আছে এখানে একটা বিন্দু তৈরি হবে। তোমরা স্কেল বসিয়ে করতে পারো, ঠিক আছে, যখন গ্রাফে করবা স্কেল বসিয়ে এই যে এখান থেকে সোজা করে এখানে একটা বিন্দু দিয়ে দিলা, ওকে, এর নাম তোমরা দিয়ে দিলা এ বিন্দু দিয়ে দিলা। এবার দেখো 70 কম কত, 12, তাহলে যে 70টা যাবে 12-এর কাছে, 12 কোথায় আছে, এই যে এখানে আমাদের আছে 12, তাহলে এই যে 12 সোজা করে স্কেল দিয়ে তোমরা করতে পারো, এই যে এখানে 12, এটাকে আমরা সি নাম দিয়ে দিলাম। এবার আচ্ছা এখানে তোমরা যোগ করে নিতে পারো, এই যে এ সি যোগ করে দিলাম, আচ্ছা সি কেন দিচ্ছি, সরি এটা বি দিব, এটা আমরা নাম দিয়ে দেবো বি। এখানে এ বি যোগ করে নিবা, ঠিক আছে, এই যে এ বি যোগ করে নিবা, এ বি যোগ করে নিলাম। এবার দেখো পরেরটা 80 দেখো কোথায় আছে, 24, তাহলে 80 যেতে হবে কিন্তু তোমাদের 24 এখানে আছে, তাহলে এই যে এখানে দেখো এদিকে আর 24 এখানে, আমি আইডিয়া করে নিচ্ছি, তোমরা স্কেল বসিয়ে করবা ভালো হবে। তাহলে এখানে নিয়ে নিলাম 24টা এই জায়গায়, এটা আমরা সি নাম দিয়ে দেবো। তাহলে এখান থেকে যোগ করে নাও, স্কেল দিয়ে যোগ করবো, আমি হাত দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে এটা পেয়ে গেলাম সি বিন্দু। এবার 90 দেখো কোথায় গেছে, 30-এর কাছে গেছে, 30 চলে যাবা, দেখো 30 কোথায় পাবা, এই যে 28 আর 32-এর মাঝে পাবা 30, তাহলে এখানে 30টা তৈরি করে দিলাম। তাহলে এই যে 90 এদিকে যাবে আর 30 এইভাবে যাবে, স্কেল ধরে করবা, ঠিক আছে, তোমরা ঠিক এই জায়গায় পেয়ে যাবা, এখানে পেয়ে যাবে বিন্দুটা, এটা ডি বিন্দুটা। তাহলে এখানে সিডি যোগ করে দেবা, এই যে সিডি যোগ করে দেবা। তারপরে 100 দেখো কত, 40-এর কাছে গেছে, তাহলে 100 বিন্দুটা চলে যাবে আমাদের এইভাবে সোজা করে, এখানে গিয়ে 40-এর কাছে গিয়ে এইভাবে পড়বে, ঠিক আছে, এই জায়গায় পড়বে, এই জায়গায়। তাহলে এখানে তোমরা এটার নাম ই যদি নাম দিয়ে দাও, তাহলে ডি যোগ করে নিবা, ডি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের রেখাটা তৈরি হলো, তো এই রেখাটাকে বলা হয় আমাদের অজাইব। এই রেখাটাকে কি বলা হয়, আমাদের এখানে বলে দিই, এটা হচ্ছে আমাদের অজাইব, ঠিক আছে, যাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। ওকে, অজাইবটা তৈরি করলাম, ক্ষুদ্রতর সূচক। এভাবে তোমাদের গ্রাফটা তৈরি হবে, এটা তোমরা কিন্তু গ্রাফ খাতায় করবা, আমি শুধু বোর্ডে বুঝিয়ে দিলাম ভালো করে, তাই না, আমার তো এখানে গ্রাফ তৈরি করা যাবে না, তোমাদের দেখানো যাবে না গ্রাফটা। তো আমি পণ্যের 2 নম্বরটা এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি এভাবে অজাইব ক্ষুদ্রতর সূচক যদি তৈরি করতে বলে, তোমরা এভাবে সাজিয়ে নিয়ে শ্রেণী সীমানা তৈরি করবা, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করবা, তৈরি করে গ্রাফ খাতায় তোমরা এই জিনিসটা তৈরি করবা, দেখবা ভালো হয়ে যাবে। দেখো পণ্যের 3 নম্বরটা আমাদের দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন ছকটা আমাদের দেওয়া আছে, শ্রেণী সীমা পরিসংখ্যাগুলো এভাবে প্রশ্নতে আমাদের আছে, যেটা প্রশ্ন আছে সেটাই আমি টুকেছি। এখান থেকে আমাদের কি দেখতে হবে, আমাদের এখানে প্রথমে
যে সংখ্যাগুলোর মান বের করতে বলেছে, তার জন্য সবচেয়ে বড় পরিসংখ্যাটাকে দেখব। সবচেয়ে বড় পরিসংখ্যা কে আছে? তা দেখো পরিসংখ্যাগুলোর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 28 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 28 যে পরিসংখ্যাটা আছে, এর যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটাকে বলবো আমরা পরিসংখ্যা বিভাজনের, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। তা আমরা এখানে দেখো আমরা লিখব অতএব পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো কত শ্রেণীটি? এই যে দেখো সর্বোচ্চ পরিসংখ্যা যেটা আছে সেই শ্রেণীটি আমাদের নিব সংখ্যাগুরু মানের শ্রেণী, মানে 15 থেকে কত আছে 20 আছে, ঠিক আছে। এটা আমাদের আগে জানতে হবে প্রথমে সংখ্যাগুরু মান বের করতে হলে। এবার আমরা কি জানবো? এখান থেকে কিছু কিছু মান আমরা জানবো। দেখো আমরা লিখবো এখানে প্রথমে দেখো আমরা বলবো এল জানবো। এলটা কি? এলটা হচ্ছে দেখো সবচেয়ে বড় যে পরিসংখ্যাটা আছে তার যে শ্রেণীটা পেলাম, সেই শ্রেণীটার নিম্ন মানটাকে আমরা এল বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের এল। এবার F1 হচ্ছে সবচেয়ে বড় যে পরিসংখ্যাটা, মানে 28। তারপরে বলবো আমরা F0 দেখো সবচেয়ে বড় পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা, মানে 18। তারপরে নিবা F1 হচ্ছে দেখো সবচেয়ে বড় পরিসংখ্যাটা যেটা আছে তার পরের পরিসংখ্যাটা, মানে 17। F1 17। এবার H নিবা, H-এর মানটা দরকার। H হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে যেটা পাবা, মানে কত পাবা? 5 পাবা, শ্রেণী দৈর্ঘ্য 5। আচ্ছা, এভাবে আমি মানগুলো পাওয়ার পর তারপরে দেখো আমরা যে সংখ্যাগুরু মান বের করতে বলেছে আমরা লিখব নির্ণেয় সংখ্যাগুরু মান। তোমাদের নির্ণেয় সংখ্যাগুরু মান যে পাওয়ার যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাদের জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে L প্লাস এখানে হবে F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2, ঠিক আছে, ইন্টু H। এই হলো আমাদের সংখ্যাগুরু মান পাওয়ার সূত্র, এটা মনে রাখতে হবে। এবার মানগুলো জানা হয়ে গেছে, মানগুলো বসিয়ে আমরা কি করব? সলভ করব। তো চলো, এখানে L এর মান কত? 15। F1 হচ্ছে 28 মাইনাস F0 হচ্ছে 18 বাই 2 ইন্টু F1 28 মাইনাস F0 দেখো 18, F2 হচ্ছে আমাদের কত? 17, আর ইন্টু H বলতে 5। এবার সলভ করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখান থেকে যদি বিয়োগ করো তাহলে কত হবে? এটা হবে আমাদের 10। আর এখানে দেখো, এখানে 28 দিয়ে গুণ করলে কত পাবা? 56। আর এটা যেটা যোগ করে নাও, এটা যেটা যোগ করো, আর 7 15, এটা হবে 15। আর এদিকে 1 1 2, এদিকে 3 35, এখানে 5 গুণ আছে, 15 যোগ, এবার দেখো এখানে যদি আমরা গুণটা করি এটা উপরে 50 হয়ে গেল। আর এই যে বিয়োগ করো, এটা 1 এটা 2 21। এবার আমরা 21 দিয়ে 50কে ভাগ করব। তাহলে 21 দিয়ে 50কে ভাগ করবা, তোমরা ভাগফলটা পেয়ে যাবা 2.3809। এভাবে কিন্তু ভাগটা চলবে, ঠিক আছে। তুমি 50 দিয়ে 21কে যে ভাগ করো 2.3809 এভাবে চলবে ভাগটা। তাহলে আমরা আসন্ন মানে যদি আমরা নিয়ে নিই 15 2.38 স্থান পর্যন্ত মান নিলাম, 2.38 নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু প্রায় লিখে নেব যেহেতু কিছু মান ছাড়া গেছে। এবার এটা যোগ করে নাও, এটা পেয়ে আবার 17.38 প্রায়। এই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। এভাবে তোমাদের বের করতে হবে। এবার দেখো আমরা 398 পেজের আমরা 14 থেকে 15 দাগের অঙ্কগুলো করালাম। এখন করাবো এই পরের স্কুলটায় আছে দেখবা 401 পাতার যে পেজ নাম্বার আছে, এই পেজের আমরা 14 আর 15 দাগের আবার করাবো, ঠিক আছে। আমরা পরপর দুটো স্কুল নিয়েছি, দুটো স্কুল থেকেই আমরা 14 দাগের এবং 15 দাগের অঙ্কগুলো করাবো, পরিমিতি এবং রাশিবিজ্ঞান। তো দেখো আমাদের 401 পাতার যে 14-1 অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা প্রথমে দেখে নেব। এখানে আমাদের 14-1 বলছি 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত, মানে যেটাকে প্রস্থ বলে, একটি আয়তঘনকার চৌবাচ্চায়
অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, তো আমাদের যেটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে যে জল আছে, জল কিন্তু আমাদের অর্ধেক আছে, জল অর্ধেক আছে। এবার জল আরও কত ঢালবে, 630 লিটার জল যদি ঢেলে দেয়, তাই না, এখানে যে জল যদি আরও ঢালা হয় তাহলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। তা সেটা আমরা ধরে নেবো এই যে এতটা, এই যে জলতলটা যে বৃদ্ধি পেলো, এটা আমরা একটু ডট ডটে দেখালাম। ওকে, তাহলে আমাদের এই যে কতটা উচ্চতা বৃদ্ধি পেলো, 630 লিটার জল, এই যে 630 লিটার, তাই না, 630 লিটার জল ঢালার পর, 630 লিটার জল ঢালার পর এই যে চৌবাচ্চার কতটা উচ্চতা বৃদ্ধি পাবে, এক্স, ঠিক আছে, এটা ধরে নেব এক্স ডেসিমিটারে ধরবো আমরা। তাহলে এতটা যে বৃদ্ধি পেলো, এই এক্সের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেখো চৌবাচ্চার এই আয়তনটা আমরা বলতে পারবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে চৌবাচ্চা হচ্ছে আয়তঘন, আর আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মাত্রাগুলি গুণফল, দৈর্ঘ্য প্রস্থ তো বলেই দিয়েছে এখানে। তাহলে চৌবাচ্চার দেখো এখানে এককগুলো যেহেতু জল লিটারে ঢালছে, তাই না, তাহলে আয়তনটা আমরা ঘন ডেসিমিটারে বের করব। তাহলে সবাইকে আমরা ডেসিমিটার করবো, মিটারগুলোকে, এটা তোমাদের কিন্তু করে নিতে হবে। যে আমাদের এখানে দৈর্ঘ্যগুলো মিটারে আছে, প্রস্থ মিটারে আছে, তো কিছু করবো ডেসিমিটার। কেন ডেসিমিটার করছি, কারণ যে জলটা ঢেলেছে সেটা কিন্তু লিটারে দেওয়া আছে, আর লিটারের সঙ্গে সম্পর্ক ঘন ডেসিমিটারের সঙ্গে আছে। তাহলে ডেসিমিটার কিন্তু করতে হবে আমাদের, এটা প্রথমে কাজ। তাহলে আমরা কী করবো, আমরা লিখব চৌবাচ্চার দৈর্ঘ্য। চৌবাচ্চার দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে 2.1 মিটার। এটাকে যদি তোমরা ডেসিমি করো তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না, এত ডেসিমিটার 10 দিয়ে গুণ করলে কোথায় যাবে, এটা 21 ডেসিমিটার। এভাবে আমরা ডেসিমিটারে করে নেব। এবং এবার প্রস্থ, চৌবাচ্চার প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ আছে এখানে 1.5 মিটার। একেও যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 1.5 আছে, আর গুণ করবো কত দিয়ে, 10 দিয়ে, মিটার হয়ে যাবে ডেসিমিটার, 15 ডেসিমিটার। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য প্রস্থকে ডেসিমিটার করে দিলাম। এবার আমরা ধরে নেব যে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। ধরি জলের গভীরতা এক্স ডেসিমি বৃদ্ধি পাবে। ওকে, এই যে এক্স ডেসিমি বৃদ্ধি পাবে, এক্সের মানটা দরকার। এবার এই যে এক্স ডেসিমি আমরা উচ্চতা ধরে আমরা কী বের করব, চৌবাচ্চার আয়তন বের করব। তাহলে এক্স ডেসিমি উচ্চতা নিয়ে চৌবাচ্চার, ঠিক আছে, এটা আমাদের চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মানে জলের ট্যাঙ্ক যেটাকে বলা হয় চৌবাচ্চার আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি, তাই না, ঘন ডেসিমি। বাস, এই যে আমাদের এই আয়তনটা পেয়ে গেলাম এই জলের। তাহলে এই আয়তনটা তো হচ্ছে এই আয়তনটা, এত লিটার জল ঢেলেছিল। আচ্ছা, এটাকে আমরা এটা লিখতে পারবো 21 ইন্টু 15 ইন্টু এক্স লিটার লিখতে পারবো। কারণ তোমাদের জানতে হবে যেহেতু 1 লিটার সমান কত, 1 ঘন ডেসিমি, ঠিক আছে, এর সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাই লিটার করে দিলাম। তাহলে দেখো এই মানটাই তো আমাদের 630। তাহলে এবার আমরা 21 ইন্টু 15 ইন্টু এক্স, এটাই আমাদের কত, 630। এত লিটার জল ঢালার পরেই আমাদের কি আয়তনটা বেড়েছিল। তা চলো আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো সহজে। তাহলে আমরা দেখো, আমরা যেহেতু 21 দিয়ে কাটাকাটি করি, তাহলে 21 3 63 হয়, তাহলে 21 3 63, 30 হয়ে গেল, 15 2 30। তাহলে লক্ষ্য করো এক্সের মানটা আমরা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তো অতএব জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। বাস, এটাই আমাদের অ্যান্সার। 14 2 প্রশ্ন দেখো,
আচ্ছা, 14 এখানে 2-এর প্রশ্নটা যেটা আছে এই অঙ্কটা কিন্তু আমরা করালাম, ঠিক আছে, এই ক্লাসেই করালাম তোমাদের। এই যে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধে দ্বিগুণ, একদম অঙ্কটা সেম টু সেম অঙ্ক তুলে দিয়েছে, একই অঙ্ক আমরা করালাম। এই যে 398 পেজে যে অঙ্কটা করালাম, ঠিক আছে, তা তোমাদের দেখবা এই পেজ 398 আজকের ক্লাসেরই করালাম 14-এর যে 1 নম্বর অঙ্কটায়, ঠিক আছে, 14-এর 1-এর অঙ্কটা করালাম আজকের ক্লাসে, ঠিক আছে। একই অঙ্ক দিয়েছে, সেম অঙ্ক দিয়ে দিয়েছে, তোমাদের রিপিট আসা অঙ্ক আসবে, অসুবিধা নাই। তা আমরা অঙ্কটা কিন্তু এই ক্লাসে করিয়ে দিয়েছি। এবার 14-এর 3-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। প্রথমে আমাদের ঘনক বলে দিয়েছে, দেখো ছবি এঁকে একটু বুঝাই তোমাদের। তাহলে ঘনক তোমরা কীভাবে আঁকবা, তোমরা একটা বর্গক্ষেত্রের তল আঁকো আগে। এই যে ধরো এটা আমাদের বর্গক্ষেত্রের তল, তার মধ্যে আর একটা বর্গক্ষেত্রের তল এখানে নাও, এই যে আমাদের একটা বর্গক্ষেত্রের তল, আর এগুলো যোগ করে নাও, এটা যোগ করো, এটা যোগ করে দাও, আর এটা যোগ করে দাও, দেখো আমাদের একটা ঘনক তৈরি হবে। এবার এই ঘনক থেকে সবচেয়ে বড় শঙ্কু কাটবে, তাই না, শঙ্কু তুলে নিবে এখান থেকে। তা কীভাবে হবে, তা দেখো নিচের এই যে তলটা আছে এখানে আমরা শঙ্কুর ভূমিটা যে তৈরি করি, তো এইভাবে আমরা শঙ্কুর ভূমিটা তৈরি করলাম। আর শঙ্কুটার এই যে ধরো হাইটটা এভাবে দেখালাম, এই যে শঙ্কুর হাইটটা দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে শঙ্কুর কী হবে, এই যে শঙ্কুটার ব্যাস, এটা শঙ্কুর ব্যাস, এটা কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে শঙ্কুটার উচ্চতা। ওকে, তোমরা একবার খেয়াল করবা এখানে যে শঙ্কুটা পাবা, যে শঙ্কুর ভূমির ব্যাসটাই হয়ে যাবে কি, শঙ্কুর ভূমির ব্যাসটা হবে ঘনকের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এই যে দেখো একদম বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, কারণ এখানে তো আমাদের কি আছে, আমি একটু এভাবে দেখাই। এই যে দেখো এখানে যে শঙ্কুর ভূমিটা তৈরি হবে, এই যে দেখো এখান থেকে বোঝাচ্ছে, এভাবে শঙ্কুর ভূমিটা পাবা। এই যে শঙ্কুর ভূমিটা, এই যে দেখো এই যে ব্যাসটা পেয়ে যাবা, তার ব্যাসটাই তো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা বলতে পারবো ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান শঙ্কুর ভূমির ব্যাস, এটা কিন্তু আমাদের এখানে জানতে হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে কি হবে, এখানে আমাদের আছে, এখানে কি আছে, এখানে আমরা বলবো কার ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের দৈর্ঘ্য যত হবে শঙ্কুর ভূমিতলের ব্যাসটাও তত হবে। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস এটা কিন্তু সমান। আর ব্যাসটা দেখো, এবার দেখো উচ্চতা দেখো তো, এই যে উচ্চতাটাও কিন্তু দেখো একদম ধারের সঙ্গে সমান হবে উচ্চতাটা, একদম এখান থেকে ভাবো, তাই না, কল্পনা করো যে উচ্চতাটা আর এই যে ধারের সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে এখানে আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে যাব, শঙ্কুর উচ্চতা সমান, এর মানগুলো কত হবে, দেখো ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, ধারের দৈর্ঘ্য বলেছে 4.2, তাহলে দেখো 4.2 কি আছে ডেসিমি, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস পেয়ে গেলাম 4.2 ডেসিমি, শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম 4.2 ডেসিমি, একদম এটা কিন্তু চিত্র থেকে আমরা এটা বলতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী বের করতে বলেছে, শঙ্কুটির আয়তন কিন্তু বের করতে বলেছে। তো শঙ্কুর আমরা ব্যাস জানি, তো ব্যাসার্ধ বের করে নেব, তো অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করি, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেটা কি পাবো, ব্যাসের অর্ধেক, তার 4.2 ব্যাস, একে 2 দিয়ে ভাগ করে দাও, তো এটা ভাগ করলে কত হবে এখানে, তো 2, 1, তাহলে 2.1 ডেসিমি আমরা শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলাম। তা অতএব শঙ্কুর আয়তন যেটা আমাদের বের করতে বলেছে, অতএব শঙ্কুর আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 1/3 পাই, ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর বলতে কত, আর হচ্ছে আমাদের এই যে 2.1 তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের 4.2, এত ঘন ডেসিমি। আর সেটা সলভ করে আমরা কী পেয়ে যাবো, অ্যান্সার পেয়ে যাবো। চলো আমরা সলভটা করে দেখাই। পায়ের মান 22/7, এটাকে তোমরা 2 বার গুণ করতে পারবা, ঠিক আছে, 4.2 ঘন ডেসিমি। আচ্ছা, তোমার কাটাকাটি করা দেখো, তাহলে এখানে 3, 7 × 21,
এই যে দশমিক, আর এখানেও দেখো এটা যে কেটে দাও, এটা 3 আর 3, তাহলে এখানে 0.1 পাবা। এবার উপরেগুলো সব গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো উপরের সংখ্যাগুলো এখানে 22 আছে। আচ্ছা দশমিকগুলো উঠিয়ে নেবো আমরা, দশমিক যদি উঠিয়ে নিই তাহলে এখানে দেখো এর জন্য আমাদের একটা 10 হবে, এই দশমিকের জন্য একটা 10 পেয়ে যাবা, আর এই দশমিকের জন্য একটা 10 পেয়ে যাবা, ঠিক আছে। আর এখানে দেখো গুণ 1, এখানে 21, এখানে 42, এটা হচ্ছে ঘন ডেসিমি। এবার উপরে গুণ করবা, উপরে গুণ করে পেয়ে যাবা 19,404, এটা গুণ করে পাবা সবগুলো। আর এখানে তো আমাদের কত আছে 1000, এটাতে যদি ভাগ করে দাও 3টা শূন্য 3টার পর দশমিক বসে যাবে, তাহলে 19.404, এটাই আমাদের অ্যান্সার। এত ঘন ডেসিমি। যে সংখ্যাটি পাওয়া যাবে ঘনক থেকে সবচেয়ে বড় সংখ্যা, তার আয়তন হবে এটা। এবার দেখো 15-1 এবার আমরা রাশিবিজ্ঞান অঙ্কগুলো করাবো। তাহলে 15-1 অঙ্কটা দেখো, যদি নিচে পরিসংখ্যা বিভাজন তালিকা যৌগিক গড় 54 হয় তবে কে এর মান বের করো। আচ্ছা এই অঙ্কটা কিন্তু করালাম আমরা, আজকের ক্লাসে করালাম। এই যে 398 পেজের তোমাদের যেটা দেখালাম আমি, এই যে 398 পেজে, তাই না? এই পেজেরই আমরা দেখালাম কত নম্বর, 15-1 নম্বর অঙ্কটা। 15-1 নম্বর অঙ্কটাই কিন্তু এখানে 15-1 দিয়েছে, একদম একই অঙ্ক, এই ক্লাসে হয়ে গেছে। ওকে, কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু দুটো অঙ্ক একই পড়ে গেছে। আমাদের 14 অঙ্কটা দেখলাম, সেই অঙ্কটা কিন্তু সেম হয়েছে, আর এই যে 15-1 অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সেম আছে। ওকে, দুটো অঙ্ক মিলে গেছে, ভালো। তো তোমরা ভালো করে দেখো ক্লাসগুলো, সব শিখতে পারবা। দেখো 15-2 নম্বরটা আমাদের যে অঙ্কটা আছে, এখানে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করতে বলেছে। তথ্যগুলো আমাদের যেগুলো দেওয়া আছে, শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে, দেখো শ্রেণীর সীমাগুলো আমরা টুকে নিয়েছি যেভাবে প্রশ্নে আছে, আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো আমরা নিয়েছি। ওকে, আমাদের এখানে দেখো এই যে শ্রেণীর সীমা, এগুলোকে আমাদের শ্রেণীর সীমানায় করতে হবে। কারণ দেখো 1 থেকে 5, আবার 5 শুরু হয়নি, 6 থেকে চালু করেছে। এভাবে যেহেতু এটা না এখানে শুরু হয়, তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের শ্রেণীর সীমানা তৈরি করতে হবে। শ্রেণীর সীমানা তোমরা কীভাবে তৈরি করবা, তো তোমরা দেখো নিম্ন থেকে হাফ কমাও, উচ্চ থেকে হাফ বাড়াও। আর এখান থেকে 1 থেকে হাফ কমালে পরে তাহলে তোমাদের এটা 0.5 পেয়ে যাবা, আর এখানে হাফ বাড়ালে 5.5। আবার এখান থেকে হাফ কমাও, তাহলে এটা 5.5 হবে, মানে 6 আছে, হাফ কমালে পরে 5.5, আর 10 থেকে হাফ বাড়াও, দেখো ঠিক এটা ফিরে চলে আসছে। এভাবে শ্রেণীর সীমানা থাকলে পরে শ্রেণীর সীমানায় তৈরি করে নেবা, ঠিক আছে। তোমরা কী করে বুঝবা, কারণ দেখো এই 5টা এখানে 5 নাই, এটা 6 আছে, তখন তোমাদের বুঝতে হবে যে হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে, ঠিক আছে। প্রথম থেকে হাফ কমাবা, তারপরে থেকে হাফ বাড়াবা। এভাবে সবগুলো যদি করো, আবার এটা এখানে ফিরে আসবে, আর এটা হবে আমাদের 15.5, আবার এটা এখানে ফিরে আসবে, আর এটা হবে 20.5, আবার এটা এখানে চলে আসবে, এখানে 25.5, এটা এখানে চলে আসবে 30.5, আবার এটা এখানে চলে আসবে 35.5, ঠিক আছে। এভাবে করে নেবা। তারপরে আমরা কী করব, ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো বের করবো। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো কী করে পাবা, প্রথম যেটা পরিসংখ্যা আছে সেটা তো রেখে দিলা, এটা কোনো চেঞ্জ হবে না। তারপর এটা দেখো, তারপরটা কী হবে, 2 + 3, ঠিক আছে। এই যে এই পরিসংখ্যার সঙ্গে এই পরিসংখ্যাটা যোগ হবে, এভাবে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে 2 + 3 কত হবে, 5। তারপর 5টা আবার এখানে নিয়ে নেবা, 5 আর 6 যোগ করে নেবা, কত হবে 11। আবার 11টা নিয়ে নেবা, 11 সঙ্গে যোগ করে দেবা কাকে, এর পরিসংখ্যাটা 7, তা কত হবে, এটা হবে আমাদের 18। আবার এখানে 18 নিয়ে নাও, 18 সঙ্গে যোগ করে দাও 5, যোগ করে কত পাবা, এটা পেয়ে আবার 23। আবার 23 এখানে নিয়ে নাও, ঠিক আছে, যোগ করে দাও 4, যোগ করে কত পাবা 27। আবার এখানে 27 নিয়ে নাও, যোগ করে দাও 3, কত পাবা 30, ঠিক আছে। এটাকে আমাদের n বলা হয়, মোট যেটা, ঠিক আছে। তাই হচ্ছে আমাদের মোট পরিসংখ্যা n পেয়ে গেলাম। তাহলে আমাদের এভাবে পরিসংখ্যা বিভাজন ছকটা আগে তৈরি করে নিতে হবে। তারপরে দেখো এবার আমাদের এখানে কি দরকার, আমরা এখানে দেখো বের করব, কিছু মান বের করব। প্রথমে আমরা এলটা বলবো, ঠিক আছে। দেখো সবচেয়ে বড় পরিসংখ্যাটাকে এফ বলে দেবো, তাহলে 7 হচ্ছে সবচেয়ে বড় পরিসংখ্যা, সেটাকে আমরা এফ বলে দিলাম। তাহলে এই যে এফের যে শ্রেণীটা আছে, শ্রেণী সীমানাটা, সেই শ্রেণীটির নিম্নমানটাকে আমরা এল বলবো। নিম্নমান কত আছে, 15.5, এটাকে নিম্নমানটাকে এল বলবো, ঠিক আছে। কি করে বুঝলাম, যেটা সবচেয়ে বড় পরিসংখ্যা তাকে এফ নেবা, এই এফের পরিসংখ্যা সবচেয়ে বড় পরিসংখ্যার যে শ্রেণীটা আছে তার নিম্নমানটা আমরা নিব এল, আর এফ তো পেয়ে গেলাম, এফ হচ্ছে আমাদের কত 7। এবার তোমাদের দরকার এখানে সিএফ। সিএফটা আমাদের কি, দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা যেটা আছে তার দেখবা কর্মযোগী পরিসংখ্যার ঘরটা, এই যে 18 আছে, 18 আগেরটা নেবা, ঠিক আছে, এর আগেরটা হবে সিএফ, এটাকে বলা হয় সিএফ, এটা আমাদের সিএফ। তাহলে সিএফ কত আমাদের এখানে 11।
আর শেষে তোমাদের এইচ নিতে হবে। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বাদ দেবা শ্রেণী দৈর্ঘ্য, এখানে 5 পেয়ে যাবা। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য 5 পেয়ে গেল। এবার নির্ণীয় কী বের করবো, নির্ণীয় মধ্যমা, মধ্যমা বের করতে বলেছে। তো দেখো মধ্যমার সূত্রটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, নির্ণীয় মধ্যমা। অতএব নির্ণীয় মধ্যমা, মধ্যমা পাওয়ার যে সূত্রটা সেটা তোমাদের জানতে হবে এল প্লাস, ঠিক আছে, সেটা হচ্ছে n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। এটা হচ্ছে মধ্যমা পাওয়ার সূত্র। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। সব মানগুলো বসাও। এখানে 15.5 প্লাস এখানে আছে 30/2 মাইনাস CF হচ্ছে কত, CF হচ্ছে 11, তাহলে 11। আর এফ আমরা কত পেয়েছি, এফ পেয়েছি আমরা 7, এফটা হচ্ছে আমাদের 7। আর ইন্টু, এখানে ইন্টু কত হবে, এইচটা হচ্ছে আমরা 5 পেয়েছি। এখানে সরল করে আমাদের মধ্যমাটা বেরিয়ে আসবে 15.5 প্লাস এটা দেখো 15 মাইনাস 11/7 ইন্টু 5, 15.5, ঠিক আছে, এটা আমাদের 5 আছে। আর এখানে বিয়োগ করো, এটা কত হবে আবার 4, এটা হলো আমাদের 7 ইন্টু 5, 15.5, 4 5 20, 20/7, 15.5। এটা ভাগ করতে হবে, ঠিক আছে, এটা ভাগ করে দেখো, তোমরা যখন ভাগ করবা এটা ভাগ করে পেয়ে যাবা 2.8571। এভাবে কিন্তু ভাগটা চলবে, 7 দিয়ে যদি 20কে ভাগ করো 2.8571 চলতে থাকবে। তাহলে আমরা আসন্ন মানে নিয়ে নেব 2.8। দেখো এই 5টাকে আমরা 6 করে নিচ্ছি, 2 স্থান পর্যন্ত নিচ্ছি আসন্ন মানে। তো এটা হচ্ছে আমাদের প্রায়, যেহেতু মান কিছু ছাড়া গেছে। এটা যোগ করো, দেখো যোগটা আমি এখানে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের 15.5, 5 মানে 50, আর এখানে 2.86। এটা যদি যোগ করো দেখো কত পেয়ে যাবা, এটা হবে আমাদের 6, 8 5 13 3 দশমিক, এদিকে 5 2 7, একে 8 হয়ে যাবে, ওদিকে আর একটা যোগ হয়ে যাবে আর 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো যোগ করে 18.36, প্রায় লিখে দেব। এটাই আমাদের নির্ণীয় মধ্যমান মান। তাহলে এভাবে করতে হবে। 15-3 নম্বরটা দেখো। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তার সব অঙ্কগুলো কিন্তু ভালো করে করে দিয়েছি, কোনো জায়গায় অসুবিধা নাই। তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের আমরা শেষ প্রশ্নটা দেখে নেব, 15-3 নম্বরটা। আমাদের এখানে দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছে। তো আমাদের এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটাতে আমাদের কি শ্রেণী সীমা, মানে শ্রেণী সীমাগুলো সাজানো নাই, আমাদের শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। দেখো তোমাদের যেটা বলবো যে এখানে 45 থেকে 54 আছে, কিন্তু আবার 54 ফিরে নাই, 55 দিয়েছে, তাই না? তাহলে দেখো আমাদের এদের কী করে শ্রেণী সীমানা করতে হবে। তাহলে আমাদের হাফ কমাবা হাফ বাড়াবা, যদি পরপর না থাকে তাহলে 45 থেকে হাফ কমাল কত হবে, 45 থেকে হাফ কমাল হবে 44.5, আর 54 থেকে হাফ বাড়ালে এখানে হবে 54.5, এভাবে পেয়ে যাবা। আবার আছে পরেরটা 55 ছিল, তাহলে 55 থেকে হাফ কমাল কত হবে, 55 থেকে দেখবা 54.5 পাবা, আর এটা হয়ে যাবে 64.5। এইভাবে করে কিন্তু আমাদের শ্রেণী সীমানাগুলো তৈরি করে নিতে হবে। যদি শ্রেণী সীমানায় তৈরি না থাকে তাহলে কিন্তু শ্রেণী সীমানায় তৈরি করতে হবে, ঠিক আছে? কারণ দেখো এখানে তুমি যেটা পাবা সেটা আবার এখানে ফিরে আসবে। আবার পরেরটা দেখো একইভাবে, এটা পেয়ে যাবে কত, তারপর হবে এখানে 64.5 পাবা, আর এটা 74.5, আবার দেখবা 74.5 ফিরে পাবা। পরেরটা হবে কত, 84.5, আবার এখানে 84.5টা চলে আসবে, আর পরেরটা 94.5, আবার এখানে 94.5 পেয়ে যাবা, তারপরেরটা 104.5। এভাবে আমাদের শ্রেণী সীমাগুলো শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। ওকে, আর পরিসংখ্যাগুলো দেওয়াই ছিল, পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে জানতে হবে এই পরিসংখ্যা বিভাজনের, ঠিক আছে, এই পরিসংখ্যা বিভাজনে যা আছে এখানে সংখ্যাগুরু মান শ্রেণীটি কোনটা হবে। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটি আমরা পাবো, সবচেয়ে বড় পরিসংখ্যার আগে দেখবা, সবচেয়ে বড় পরিসংখ্যা কত আছে 32, তার 32-এর যে শ্রেণীটি আছে এটাকে বলবো আমরা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। তো আমরা এখানে লিখবো, অতএব লিখবো অতএব পরিসংখ্যা বিভাজনের
সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো শ্রেণীটি কত? এই যে দেখো, যেটা সবচেয়ে বড় পরিসংখ্যা আছে তার যে শ্রেণীটা আছে সেটা নিবা। তাহলে এখানে কত আছে? ৭৪.৫ মাইনাস ৮৪.৫। ওকে, এটাই হলো আমাদের এটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু মানের শ্রেণী। এটা আমাদের দরকার। এবার এখানে কিছু কিছু মান আমাদের দেখো তৈরি হবে। তো আমরা লিখবো এখানে দেখো এলটা কি? এলটা আমাদের দেখো, যে সংখ্যাগুরু মান শ্রেণীটি পেলাম তার যে নিম্নমানটা সেটাকে আমরা এল বলবো। কত আছে এটা? ৭৪.৫। এটা হচ্ছে এল আমাদের। এবার দেখো এখানে আমরা পাবো F1টা কি? আমাদের সর্বোচ্চ যে পরিসংখ্যাটা আছে তাকে বলবো F1, ঠিক আছে? এটা হচ্ছে F1 32। তারপর তোমরা F0 নিবা। F0 কি? সর্বোচ্চ পরিসংখ্যা তার আগেরটা, সেটাকে F0 বলবা, আগের পরিসংখ্যাটা, এটা 19। তারপরে F1 কি? সবচেয়ে বড় পরিসংখ্যার যে পরের পরিসংখ্যাটা তাকে F1 বলবা। তাহলে F1টা আমাদের এখানে 12 আছে। আর শেষে এইচটা হচ্ছে কি? এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য কী করে পাই? উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, তোমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবা। তো এটা থেকে যদি বিয়োগ করো দেখো, তাহলে আমাদের এটা আমাদের কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, তাই না? তোমরা দেখো এখানে বিয়োগটা দেখাচ্ছে, এখানে ৮৪.৫ আর ৭৪.৫, এটা বিয়োগ করে নাও, তখনই তোমরা কি এইচের মানটা পেয়ে যাবা, শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবা। এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটাও আমাদের 0, এটা 1, তাহলে 10 পেয়ে যাচ্ছ। তাহলে এইচের মানটা 10। আমরা এগুলো মান বের করে নিলাম। এভাবে বের করার পর এখন আমরা বের করব নির্ণেয় মধ্যমা। দেখো, মধ্যমা পাওয়ার যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে এল প্লাস, এখানে হবে আমাদের F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 বাস ইন্টু শেষে হবে এইচ। এটা হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যমা পাওয়ার সূত্র। এখানে সব মানগুলো বসিয়ে আমরা কী করব? আমরা সরল করে মধ্যমার মানটা বের করে নেব। তো চলো, এল কত? এল হচ্ছে আমাদের এই যে বের করে রেখেছি, দেখো এল হচ্ছে ৭৪.৫। F1 হচ্ছে আমাদের 32, F0 কত? 19, নিচে 2 ইন্টু F1 মানে 32, F0 দেখো কত? 19 মাইনাস F2 কত? 12 ইন্টু 10, ৭৪.৫। এবার এটা বিয়োগ করো, এখানে বিয়োগ করো, 9 কত? 12, 3 দিলে, আর এটা কত? 2, এটা 13। আর নিচে দেখো, এটা যদি তোমরা করো সরলটা, এটা সরল করে কত পাবা? 32 দিয়ে 64 পাবা। আর এখানে দেখো, এখানে যদি তোমরা সরল করো তো এটা কত পেয়ে যাবে? এটা মাইনাস, এটা যোগ হয়ে যাবে, 9 2 11, আর 1 1 2 3 31 ইন্টু 10, ৭৪.৫। এবার এদিকে গুণ করে 130 হয়ে যাবে 10-এর সঙ্গে, এটা বিয়োগ করো, এটা হয়ে যাবে 3, আর এখানে হবে দেখো, এটা 3 পেয়ে গেল, আর আবার এটা 3 কত? 3 33 পেয়ে গেল। আচ্ছা, এটা কাটাকাটি তো আমাদের যাবে না, তাহলে এখন আমরা কী করবো? এটা ভাগ করে নিব। তাহলে এখানে দেখো, এটা ৭৪.৫, 130কে 33 দিয়ে ভাগ করবা, ভাগ করে পেয়ে যাবা 3.939, এভাবে কিন্তু ভাগটা যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম ৭৪.৫। দেখো, এখানে আমরা আসন্ন মান নিয়ে নেব 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 3.9, এটাকে আমরা 4 করে নেব, এটা আমরা প্রায় নিয়ে নিলাম, ঠিক আছে? আসন্ন মানে তা দেখো তো মানটা আমরা কত পেয়ে গেলাম। এটা আমরা যোগ করবো, যদি যোগ করো তো যোগ করে কত পাবো? দেখো, যোগটা আমি এখানে দেখাই। আমাদের এখানে যোগটা হবে ৭৪.৫ আছে, 5 আমরা 0 নিয়ে নিলাম, তারপর আছে 3.94, এটা যোগ করো, ঠিক আছে? এটা যে যোগ করো তোমরা 4 পেয়ে যাবা। 9 5 কত? 9 5 14, 4 দশমিক, এটা হবে 4 3 7 8, আর এখানে আমাদের নামে হবে 7। তাহলে যোগ করে কত পেয়ে যাচ্ছে? আমরা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে যদি দেখাই, তাহলে এটা পেয়ে যাবা ৭৮.44, প্রায় এই মানটা পেয়ে যাবা, ঠিক আছে? এটা প্রায় আমাদের, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এই দুটো যোগ করে পেয়ে যাবা ৭৮.44, প্রায় দিয়ে লিখবা। তাহলে নির্ণয় মধ্যমা আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। তো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো সমস্যা নাই, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।